সমার্থের অর্থনীতি লাইভ ওয়েবিনারের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি ইএসএসবি প্ল্যাটফর্মে। ইএসএসবি ও সমার্থর পেজের যৌথ প্রযোজনায় আমাদের আজকের আয়োজিত ওয়েবিনারে আলোচনার বিষয় ব্যাংকিং খাতের সংস্কার ও মুদ্রাস্ফীতি, মুদ্রা বাজার ব্যবস্থা ও সমস্যা সম্ভাবনা নিয়ে। আমাদের আজকের অর্থনীতি ওয়েবিনারে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ তারেক হুসাইন, ইএসএসবির প্রেসিডেন্ট। সম্মানিত অতিথি, আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের নির্ধারিত টপিকে আলোচনা করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, খেলাফি ঋণের পরিমাণ কমাতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ও খেলাফি ঋণের পরিমাণ কমলে বা আমাদের অর্থনৈতিক মন্দা কি আদৌ কি দূরীভূত হবে? এটা নিয়ে আমাদের আলোচনা শুরু করা যাক। আমাদের অতিথির কাছে প্রশ্ন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অডিয়েন্স যারা আছেন, সাপ্তাহিক ওয়েবিনার সমার্থের অর্থনীতি আমাদেরকে যারা যেখান থেকে দেখছেন ইএসএসবি প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে আজকের আলোচনার বিষয় সেটি মূলত ব্যাংকিং খাতের সংস্কার এবং বর্তমান সময়ের যে অর্থ খাতের যে ধরনের সমস্যাগুলো সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আপনারাও আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের কাছে যে ইনফরমেশন আছে সেগুলো শেয়ার করবেন। আমাকে যেটি বলছেন খেলাফি ঋণের বিষয়টা, এটা আমি সংক্ষেপে বলবো এবং একটু পয়েন্ট করে বলবো। দুটো পয়েন্টে কথা বলবো। একটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমানে আমরা যে সময়টাতে দাঁড়িয়ে আছি সে সময়ের প্রাসঙ্গিকতাটা আমাদেরকে একটু ধরতে হবে যে আমরা ব্যাংকিং খাতে কোন অবস্থায় এখন আছি এই মুহূর্তে, বা কেন আমরা এই অবস্থায় আছি। দ্বিতীয়ত হচ্ছে খেলাফি ঋণের প্রসঙ্গ আসছে, সেটি কোনো একটা নির্দিষ্ট সময়ের না বা অল্প সময়ের জন্য না, এটা দীর্ঘ সময়ের একটা ফলাফল খেলাফি ঋণটা। দুঃখিত, আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি। দুঃখিত অতিথি, আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের অতিথি একটু লিভ নিচ্ছে, আবার আমাদের সাথে যুক্ত হবেন। ততক্ষণ পর্যন্ত আমরা সাথে থাকি। জি, ধন্যবাদ। আমি আবারও শুরু করছি যে আমরা খেলাপি ঋণের যে প্রসঙ্গটা এনেছেন আপনারা, সেখানে আমরা খেলাপি ঋণের অনেকগুলো ঘটনা বাংলাদেশে রয়েছে। তার মধ্যে আমরা এস আলম গ্রুপের খেলাপি ঋণের কথা জানি। প্রায় তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে 36,000 কোটি টাকারও বেশি খেলাপি ঋণের ঘটনা ঘটেছে, মানি লন্ডারিং এর ঘটনা আমরা জানি। তো এটার খবর সকল পত্রিকায় কম বেশি প্রকাশিত হয়েছে, যেখানে বলছে যে এস আলমের একটা আলাদা সাম্রাজ্য তৈরি করেছে তারা সিঙ্গাপুরের মধ্যে, এবং সেখানে তাদের শপিং মল এবং হোটেল এছাড়াও অন্যান্য রিটেল স্পেস কেনার জন্য প্রায় 700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার তারা ব্যয় করেছে বা বিনিয়োগ করেছে। তো এই যে খেলাপি ঋণ বাংলাদেশের হলো, এই খেলাপি ঋণটা আসলে এই খেলাপি ঋণের টাকাটা বা খেলাপি ঋণ যেটাকে বলা হচ্ছে সেটা কোথা থেকে আসছে, আমরা সেটা যদি একটু ঘাটার চেষ্টা করি দেখবো যে এগুলো হচ্ছে জনগণের আমানত, অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষ যে ব্যাংক আমানত রেখেছে সেই ব্যাংক আমানত থেকেই কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো, এস আলমের মতো এই ধরনের প্রতিষ্ঠানগুলো বা কোম্পানিগুলো নামে বেনামে, যেগুলোর দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ওই কোম্পানিগুলোর কোনো ভৌত অস্তিত্বই নেই, এই ধরনের কোম্পানিগুলো খুলে তারা কিন্তু অর্থ পাচার করেছে এবং এই অর্থ পাচারের জন্য তারা ব্যাংকগুলোকে ব্যবহার করেছে এবং সময়ে সময়ে তারা বিভিন্ন ব্যাংকের শেয়ার হোল্ডার বা মালিক পক্ষ বনে গিয়েছে এবং মালিক পক্ষ হয়ে তারা ওই ব্যাংককে নিয়ন্ত্রণ করতে পেরেছে, যার ফলে দেখা গেছে তারা খুব সহজেই এত হাজার কোটি টাকা তো দিনে দিনে নিয়ে যায় নাই, এটা বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা পাচার করেছে। এবং এই টাকার পাচার হওয়ার সাথে কিন্তু আমাদের ব্যাংক ব্যবস্থার যে এখন বর্তমানে কতগুলো ব্যাংকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রায় 10টিরও বেশি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। এই দেউলিয়া হচ্ছে কেন? তাদের যে তরল অর্থ, তরল সম্পদ, এই তরল সম্পদগুলো যেহেতু ঋণ খেলাপির মাধ্যমে কিংবা মানি লন্ডারিং এর মাধ্যমে যেহেতু বাংলাদেশের থেকে চলে গিয়েছে, তো কাজেই তো তাদের তো আর জনগণের আমানত তাদের নিজেদের কাছে নেই, তারা শূন্য হাতে বসে আছে। তো এই পরিস্থিতিতে সৃষ্টি হওয়াটা যখন জুলাই এবং আগস্টে যে বিপ্লব হলো, বাংলাদেশে একটা গণবিপ্লব হলো, সেই সময় আবার নতুন মোড় নেওয়া শুরু করলো। আমি আপনার ওই যে ঋণ খেলাপির সাথে
ব্যাংকের যে এখন বর্তমান ক্রান্তিকাল চলছে সেটির প্রসঙ্গটা টানতেছি, কেননা আপনারা বুঝতে পারবেন তাহলে যে গত এক মাসে তালিকাভুক্ত যে কয়টি ব্যাংক ছিল বাংলাদেশের, এগুলোর শেয়ারের লেনদেন প্রায় 5,000 কোটি টাকাতে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী গত এক মাসে 5,000 কোটি টাকার মতো ব্যাংক খাতগুলোর শেয়ার লেনদেন হয়েছে। তাহলে এটা থেকে কি বোঝা যায় যে ব্যাংকগুলোর যে ধস নামিয়েছে, এই ব্যাংকগুলোর শেয়ারগুলো কিন্তু বেশি পরিমাণে বিক্রি হয়েছে। কারণ যারা পরবর্তীতে, যেহেতু একটা বাংলাদেশের ক্ষমতার একটা পালাবদল হচ্ছে, সেহেতু বাংলাদেশে এটা ট্রেন্ড, যখন ক্ষমতার পালাবদল হয় তখনই এই সুযোগ সন্ধানী নতুন একটা মহল আসবে, তারা ব্যাংকগুলো শেয়ার কিনবে, কিনে পরবর্তীতে ব্যাংকগুলোকে হয়তো কিছু ব্যাংকের আপস ডাউনস হতেই পারে, কিন্তু এই যে শেয়ার লেনদেন হচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে কি যে ব্যাংকগুলো যারা শেয়ার মালিক পক্ষে রয়েছে তারা অনেকে আছে ভয়ে আছে, আতঙ্কে আছে, সে কারণে শেয়ার বিক্রি করে দিচ্ছে। আবার যারা এতদিন ব্যাংকগুলোর মালিকানায় ছিল না, কিন্তু তারা এখন কম দামে শেয়ারগুলো কিনে নেওয়ার জন্য চেষ্টা করবে। তা স্বাভাবিকভাবেই ব্যাংক খাতের যে দুর্ভোগ এটা কিন্তু সহসা কমতেছে না। মানে আমি জাস্ট এই বিষয়টা বিষয়ের সাথে আপনাকে জানালাম। জনাব আব্দুল হাকিম। জি, ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্য। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, বাংলাদেশের বিপুল খেলাপি ঋণ আমজনতার জীবনে কি রকম প্রভাব ফেলবে? ঋণ খেলাপির বিষয়টা না? জি জি, বাংলাদেশের আমজনতার মধ্যে আচ্ছা, কি রকম সাধারণ প্রভাব পড়বে? মানুষের বা জনজীবনে যদি ঋণ খেলাপির কথা বলতে চাই, তাহলে সেটার উদাহরণ এখন আমাদের প্রত্যেকের সামনে রয়েছে। আমাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে, প্রতিবেশী রয়েছে, আত্মীয়স্বজন রয়েছে, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকে যখন তারা তাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকাও তুলতে যাচ্ছে, তখন কিন্তু টাকা পাচ্ছে না। আমরা দেখেছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে, বিশেষ করে আগস্টের মাঝামাঝি থেকে শুরু হয়েছে বিষয়টা, এবং সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেখেছি, যদিও গত এক সপ্তাহ থেকে লেনদেনের কোনো লিমিট রাখা হচ্ছে না, কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হচ্ছে কোনো ধরনের এখন আর লিমিটের মধ্যে থাকবে না। তো কাজেই এর পূর্বে কিন্তু প্রথমে 50,000 টাকা, এরপরে 1 লক্ষ টাকা, এরপর 2 লক্ষ টাকা, এইভাবে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু একটা লিমিট দিয়ে দিয়েছিল যে নগদ অর্থ চাইলে আপনি ইচ্ছা মতো উঠাতে পারবেন না, তুলতে পারবেন না। তো জনজীবনে এই ঋণ খেলাপির প্রভাবটা তো আমাদের চাক্ষুষ, আমাদের সামনে প্রত্যক্ষ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আহ, বর্তমানে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার সাথে সাথে মানুষেরও ভয় বেড়ে গিয়েছে, সে কারণে সবাই একসাথে তাদের নগদ অর্থ তুলতে যাচ্ছে, কারণ ব্যাংকের কাছে তো নগদ অর্থ নেই। কাজে এবং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও বলে দেওয়া হচ্ছে যে তারা নতুন টাকা ছাপাবে না, দেউলিয়া হওয়ার পথে যে ব্যাংকগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখার জন্য তারা নগদ অর্থ বা নতুন টাকা ছাপাবে না। ফলে দেখা গেল যে অধিকাংশ ব্যাংক কিন্তু অনেক বেশি সংকটের মুখে পড়ে যাচ্ছে। এটা জনজীবনকে বিপর্যস্ত করবে, মানুষের আমাদের বাংলাদেশের বিনিয়োগ হ্রাস করবে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এলসির পরিমাণ কিন্তু প্রায় গত এক মাসে 13% হ্রাস পেয়েছে। অর্থাৎ এতে করে বোঝা যাচ্ছে যে আমদানির সাথে সম্পর্কিত যে লেটার অফ ক্রেডিট সেটি কিন্তু গত এক মাসে হ্রাস পেয়েছে, অর্থাৎ আমদানিতে বিনিয়োগ কমে যাচ্ছে। এর কারণ কি? নিশ্চয়ই এর মধ্যে মানুষের একটা আতঙ্ক, ভয়ভীতি রয়েছে যে নগদ অর্থ ব্যয় করব কি করব না, বিনিয়োগ করব কি করব না, বিনিয়োগ করলে কি আমি সেখান থেকে লাভবান হতে পারবো কি পারবো না, এসব ভয়ের কারণে, সংশয়ের কারণে কিন্তু লেটার অফ ক্রেডিটের পার্সেন্টেজও আমরা কম দেখতে পাচ্ছি। আবার এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে মূলধনী যে যন্ত্রপাতিগুলো রয়েছে। আমি কিন্তু সাধারণ জনগণের যারা বিনিয়োগে আগ্রহী তাদের কথা যদি বলি, তারা কিন্তু মূলধনী যন্ত্রপাতি কেনার জন্য যদি অর্থ বিনিয়োগ করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে লেটার অফ ক্রেডিটের উপরে, এলসি খোলার উপরে চাপ পড়বে, ডলারের উপরে চাপ পড়বে, কিন্তু সেটি গত এক মাসে কিন্তু হ্রাস পেয়েছে। তো এটাও কিন্তু ঋণ খেলাপির বা ব্যাংক খাতের দেউলিয়াপনা হওয়ার ক্ষেত্রে জনজীবনে একটি সাধারণ এবং একটি স্বাভাবিক প্রভাব বলে আমি মনে করছি। জি জি, ধন্যবাদ। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের মুদ্রাস্ফীতির প্রবণতা ও বৈদেশিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে একটু যদি আলোচনা করেন। বৈদেশিক বাণিজ্যের বিষয়টা আমরা যারা অর্থনীতি শিক্ষার্থী রয়েছি, আমরা বরাবরই কিন্তু চেষ্টা করি যে খোঁজ খবর রাখার জন্য, এবং ইকোনমিক স্টুডেন্ট সোসাইটি অফ বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদেরকে আপডেট ইকোনমির বিষয়াদিগুলো নিয়ে একটু চেষ্টা করে জানানোর জন্য।
তো যদি বৈদেশিক বাণিজ্যের কথা বলা যায়, আমাদের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের একটা বড় ধরনের প্রভাব রয়েছে, অংশ রয়েছে। কারণ আমাদের যখন আমদানি বাড়ে তখন আমরা ওই আমদানির উপরে ভিত্তি করে বা লেটার অফ ক্রেডিটের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে আমাদের দেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কতটুকু আসলো, বা আমাদের দেশের আমদানি সক্ষমতা বা রপ্তানির সক্ষমতা কতটুকু হলো না হলো। এখন আমাদের বৈদেশিক বাণিজ্যের বিষয়টা গত 15 বছরে যেমনটা ছিল তার থেকে কিছুটা এখন পরিবর্তনের মুখে চলে আসছে, এবং এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মুখ দিয়ে শুনেছি, এবং তাদের বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান যিনি গভর্নর রয়েছেন ডক্টর মানসুর, এবং আমাদের অর্থ উপদেষ্টা সহ, বাণিজ্য উপদেষ্টা সহ, তারা যেটি বলছিলেন যে আগামী দিনে তারা চেষ্টা করবেন যে বাংলাদেশের রিজার্ভের উপরে চাপ কমানোর জন্য। যেহেতু বাংলাদেশের এখন সরকারের সংকোচনমূলক অর্থনীতি বা সংকোচনমূলক মুদ্রানীতি প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, সে কারণে তাদের সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে মানুষ নগদ অর্থ হাতে না রেখে, যেহেতু বিগত সময়ে মানুষের টাকা তোলার পরিমাণ বেড়ে গিয়েছে, ব্যাংকগুলো থেকে টাকা তোলার পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল গত জুন, জুলাই, আগস্ট মাসে, এবং সেপ্টেম্বরে সেটা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পলিসি হচ্ছে মানুষ যদি এভাবে টাকাকে ব্যাংক থেকে তোলা শুরু করে তাহলে কিন্তু নগদ অর্থের উপরে অনেক চাপ পড়বে, এবং বাজারে নগদ অর্থের পরিমাণ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি অটোমেটিক কিন্তু বেড়ে যাবে, যেহেতু সবার হাতে টাকা আছে। সিন্ডিকেটরা যখনই যেটা দাম বাড়াবে সেটা মানুষ কিন্তু নগদ অর্থ থাকার কারণে সহজে কিনে নেবে। এটা স্বাভাবিক একটা প্রবণতা। তো এই ট্রেন্ডটা যাতে আরো বাংলাদেশ অর্থনীতিকে আরো গভীর খাদের দিকে নিয়ে না যায়, সে কারণে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক অর্থনৈতিক নীতি প্রণয়ন করেছে, যেখানে যাতে জনগণ অধিক সুদের আশায় যাতে করে ব্যাংকগুলোতে আমানত রাখে, এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি। আর বিদেশের ক্ষেত্রে তারা রিজার্ভের উপরে যাতে চাপ কমে, সে কারণে তারা চেষ্টা করছে যাতে করে আগামী দিনে বাইরে যে টাকাগুলো গিয়েছে সেগুলোকে যতটুকু সম্ভব নিয়ে আসা যায়। এই টাকাগুলো নিয়ে আসতে পারলে আমরা বিগত সময়ে আমাদের প্রায় 98 লক্ষ কোটি টাকারও বেশি যে বৈদেশিক ঋণ রয়েছে, এই বৈদেশিক ঋণগুলো কিন্তু আমাদের প্রতি 3 মাস পর পরে কিন্তু আমরা জানি আকুর মাধ্যমে আমাদের আকু পরিশোধ করতে হয়। তো এই এশিয়ান যে ক্লিয়ারেন্স, ইন্টারন্যাশনাল ট্রেডিং এর জন্য যে ক্লিয়ারেন্স, এই ক্লিয়ারেন্স এর মাধ্যমে কিন্তু আমাদের বড় একটা অ্যামাউন্ট প্রতি মাসে কিন্তু পে করতে হয়। তো সরকার অবশ্যই চাইবে যে ডলারের উপরে চাপ কমানোর জন্য, এবং যদি সেটা আঞ্চলিক মুদ্রায় লেনদেনটা করা যায়, তাহলে যেমন চীনের সাথে কিংবা ভারতের সাথে, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের সাথে যদি আমরা নিজস্ব মুদ্রায় লেনদেন করতে পারি, তাহলে আমাদের এটা রিজার্ভের উপরেও চাপ কমবে, এবং আমাদের আন্তর্জাতিক বাণিজ্য আরো সম্প্রসারিত হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার এই জন্য কিন্তু রূপরেখা প্রণয়নের জন্য টাস্ক ফোর্স গঠন করছে এবং কমিশন গঠন করছে। তারা হয়তো বা আগামী কয়েকদিনের মধ্যে আরো বিস্তারিত তুলে ধরবে যে আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্য কোন মুখে এগিয়ে যাচ্ছে, সেটা আমরা তখন বিস্তারিত জানতে পারবো। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। এখন আমরা দর্শকের কাছ থেকে একটি প্রশ্ন নিতে চাই। আমাদের দর্শক ইকারুল ভাই বলছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার 9% বৃদ্ধি কি রূপ প্রভাব ফেলবে? এটা নিয়ে যদি একটু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে, জি ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অডিয়েন্স এবং আমাদের সাথে সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার। এটা আমি অলরেডি কিছুক্ষণ আগেই সেটা আপনাদেরকে বলেছি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্যই মূলত সরকার সংকোচনমূলক মুদ্রানীতি প্রণয়ন করেছে, যেখানে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধির ফলে প্রাইমারিলি যেটা হবে সেটা হচ্ছে মানুষ একটু আমানত বাড়ানোর চেষ্টা করবে, অর্থাৎ ব্যাংকগুলোর উপরে টাকা তোলার চাপটা কমবে, এবং এটার ফলে কি হবে, বাজার থেকে যদি নগদ অর্থ তুলে নেওয়া যায় তাহলে দেখা যাবে যে বাজারের নিয়ন্ত্রণটা কিছুটা হলেও অনেকাংশে কিন্তু এসব দেশে, অর্থাৎ যেসব দেশে মিশ্র অর্থনীতি রয়েছে সেসব দেশে কিন্তু সুদের হার বৃদ্ধি করার মাধ্যমে বাজার থেকে নগদ অর্থ তুলে নেওয়া হয়। এর ফলে দেখা যায় যে বাজারের জিনিসপত্রের দামগুলো পূর্বের তুলনায় কিছুটা হলেও হ্রাস পায়। সরকার সেই পলিসিতে গিয়েছে, আশা করছি যে এটার একটা ভালো পজিটিভ প্রভাব পড়বে। জি, আমাদের ব্যাংকিং খাতের অর্থনীতিতে টাকা জ্বালানির মতো কাজ করে, এই বিষয়ে একটু যদি বলতেন। জি, আমি ক্লিয়ারলি বুঝতে পারি নাই, আপনি ব্যাংকিং খাতের কথা বলছিলেন? আমাদের ব্যাংকের
টাকা অর্থনীতিতে জ্বালানির মতো কাজ করে, এটা কতটা যৌক্তিকপূর্ণ? ব্যাংকিং টাকা নাকি? ব্যাংকের টাকা অর্থনীতিতে জ্বালানির মতো কাজ করে। জি, শিওর। টাকার বিষয়টা যদি বলি, আমাদের এই আজকের ওয়েবিনারের শিরোনামও কিন্তু শ্রমার্থের অর্থনীতি। তো টাকা বিষয়টা আমরা যখন বলবো তখন এখানে কিন্তু শ্রম নিয়োজিত রয়েছে, অর্থাৎ শ্রম নিয়োগ করলেই কিন্তু সেখান থেকে আমরা বিনিময়ের একটা মাধ্যম পাই। আর শ্রম যদি বিনিময় না করি বা বিনিয়োগ না করি, বা শ্রমের যদি অর্থনীতির ভাষায় যদি শ্রমের নিয়োগ না হয় বা পূর্ণ নিয়োগ না হয়, সেক্ষেত্রে কিন্তু বিনিময়ের মাধ্যমটাও শক্তিশালী হবে না। অর্থাৎ আপনার সেখানে ওই অর্থ ব্যবস্থায় যে মাধ্যম দ্বারা লেনদেন করা হয় সে মাধ্যম কিন্তু শক্তিশালী হবে না। তো বাংলাদেশে যেহেতু টাকা হচ্ছে আমাদের বিনিময়ের মাধ্যম, তো কাজেই আমাদের শ্রমের যদি পূর্ণ নিয়োগ হয়, অর্থাৎ আপনি যদি কর্মসংস্থান বৃদ্ধি করতে পারেন, তাহলেই তো শ্রমের পূর্ণ নিয়োগ হবে। আর কর্মসংস্থান যদি ধাপে ধাপে বৃদ্ধি করা যায়, মানে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে আসা যায়, বেকারত্ব হ্রাস করা যায়, তখনই দেখা যাবে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আর উৎপাদন বৃদ্ধি পেলে কিন্তু আমরা আমাদের আমদানির উপরে নির্ভরতা কমিয়ে রপ্তানি বৃদ্ধি করতে পারবো। তখন দেখা যায় যে আমাদের অর্থনীতিতে এর বহুমুখী প্রভাব পড়বে। বহুমুখী প্রভাবের মধ্যে আমাদের লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা রপ্তানির মাধ্যমে রেমিটেন্স পাচ্ছি, আবার আমাদের আমদানির জন্য আমাদের রিজার্ভে ডলার সেভ হবে। তো কাজে এইটা মানে আমি যদি টপ টু বটম চিন্তা করি, তাহলে হচ্ছে গিয়ে এই যে পুরো ব্যবস্থাটা, অর্থাৎ ব্যাংকিং খাতের মধ্যে কি হয়, টাকার লেনদেন হয়, ট্রানজ্যাকশন হয়। এই তো ব্যাংক হচ্ছে একটা মাধ্যম, কিন্তু মূলত এখানে যেটা হয় সেটা হচ্ছে টাকার লেনদেন হয়। এই টাকার লেনদেন হওয়ার জন্য কি করতে হবে আপনাকে? আপনাকে টাকা তো আপনি উৎপাদন না বাড়িয়ে কিংবা জিডিপি না বাড়িয়ে, জিডিপির চিন্তা না করে, পরিকল্পনা না করে তো আপনি টাকা ছাপাতে পারেন। আপনাকে গ্রস ডোমেস্টিক যে প্রোডাকশন সেটি বৃদ্ধি করেই কিন্তু টাকা ছাপাতে হবে, সেটা দুটোর সাথে একটা সমন্বয় করতে হবে। তো কাজেই উৎপাদন বাড়ানোর জন্য শ্রমের পূর্ণ নিয়োগ জরুরি, আর শ্রমের পূর্ণ নিয়োগ হলে উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পেলে আমাদের বিনিয়োগ সার্থক হবে এবং পূর্ণ বিনিয়োগ বৃদ্ধি পাবে। ফলে ব্যাংকিং খাতে টাকার যে ট্রানজ্যাকশন বৃদ্ধি পাবে, অর্থাৎ বিনিয়োগের জন্য টাকা প্রয়োজন, তখন ব্যাংক থেকে টাকা লোন আকারে বিনিয়োগ ক্ষেত্রে যাবে। আবার তখন ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে নগদ অর্থ সরবরাহ করবে। এই যে সাইক্লিংটা চলতে থাকবে বা রোলিংটা চলতে থাকবে, এটার ফলে কিন্তু আমাদের অর্থনীতি ধীরে ধীরে চাঙ্গা হবে। এবং এটা আপনি যেটি বলছিলেন যে তাহলে আমরা বলতেই পারি যে ব্যাংকের যে টাকা, সেই টাকাই মূলত হচ্ছে অর্থনীতির জ্বালানি হিসেবে কাজ করে। এটা অবশ্যই যৌক্তিক এবং আমি মনে করছি এটা সত্য। জি, ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বর্তমানে আমরা জানি আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খুবই মন্দা। অর্থনীতির এই পরিস্থিতি মন্দার দিকে অনেকেই দিকে ঝাঁপিয়ে পড়ছে। সেক্ষেত্রে আমাদের এই অর্থনৈতিক খাতগুলো উত্তরণে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কিরকম কাজ করে? অর্থনীতির খাতের মধ্যে আমরা দেখেছি গত এক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাংকিং খাত সংস্কার করা হয়েছে। এই সংস্কার করা হয়েছে বলতে সংস্কারের চেষ্টা চলছে, যেখানে 6 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক, এবং সেখানে আমরা জানি যে উপদেষ্টা হিসেবে ও আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত এবং ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ রুমি আলী রয়েছেন, লুৎফি সিদ্দিকী রয়েছেন, মেহরিয়ার এম হাসান রয়েছেন, বিশ্বব্যাংক গ্রুপের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন রয়েছেন। তারপরে আমরা দেখতে পেয়েছি যে ZNRF ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স, এটার ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান রয়েছেন, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের পার্টনার সাব্বির আহমেদ FCA রয়েছেন। তো এই ব্যক্তিবর্গকে ব্যাংকিং খাতে সংস্কারের জন্য টাস্ক ফোর্সের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে টাস্ক ফোর্স গঠনের জন্য। আশা করা যাচ্ছে যে তারা প্রায় অনেকটাই ব্যাংকিং ক্ষেত্রের যে রদবদল করেছে, অর্থাৎ যারা পরিচালনা পর্ষদে রয়েছে, MD হিসেবে হয়েছিল, তাদের মধ্যে অনেক রদবদল হয়েছে। আশা করা যায় যে বিগত সময়ে যে দুর্নীতি হয়েছে, যে ঋণ খেলাপি হয়েছে, যে ব্যাংকিং খাতে যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল, সেই অরাজকতা অনেকটাই কেটে যাবে। মধ্যে অনেকটা কেটে গেছে, কিছু কিছু ব্যাংকের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং সেগুলো থেকে আমানত সরানোর প্রবণতাও আমরা দেখতে পেয়েছি যে কমে গিয়েছে। তো
আপনার আমাদের অডিয়েন্সদের পক্ষ থেকে যে প্রশ্নটি রাখা হয়েছে সেটার সংক্ষেপে উত্তর দিতে গেলে হচ্ছে, যেহেতু সরকার টাস্ক ফোর্স গঠন করেছে, কমিশন গঠন করছে, আশা করি যে ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াটা চালনা করা গেলে আমাদের পরিস্থিতিটা অনেকটাই স্থিতিশীল হবে, এবং ব্যাংকিং খাত স্থিতিশীল হলে দেখা গেছে যে সেটার প্রভাব অর্থনীতিতেও পড়বে। আর কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি ব্যাংকগুলো ঋণ নিয়ে নিয়ে যদি তাদের ব্যাংক চালাতে হয়, তাহলে আসলে সেই ব্যাংকগুলোকে ধরে রাখার কোনো প্রয়োজন নেই। সেই ব্যাংকগুলোকে দেউলিয়া ঘোষণা করা অথবা তাদের কাছে যে আমানত রাখা হয়েছে তার জনগণের আমানতগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যাপারেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে দিক নির্দেশনা দিয়েছে। তারা বলেছে যে জনগণের আমানত অবশ্যই তারা পেয়ে যাবে, হয়তো বা একত্রে পাবে না, ধারাবাহিকভাবে তারা আমানতগুলো মানে দুর্বল ব্যাংকগুলো থেকে সরিয়ে ফেলতে পারবে। তবে কোন কোন ব্যাংকগুলো দুর্বল সে বিষয়ে স্পষ্ট করে বলা হয় নাই, কারণ এই মুহূর্তে সেটা যদি বলা হয় একটা বিশৃঙ্খলা দেখা দিবে আমাদের অর্থ বাজারে। এতটুকু আমি আপনাদেরকে অবহিত করতে পারি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রপ্তানি খাতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কিরকম প্রভাব পড়ছে আমাদের রপ্তানি খাতে? বিশ্ব মন্দার কথা যদি বলি, আমরা যতগুলো ইনফরমেশন পেয়েছি ইতিমধ্যে 2019 সাল থেকে, অর্থাৎ 2019 সালে বাংলাদেশে কিন্তু 2020 সালের জানুয়ারি মাস থেকে কোভিড-19 যেটাকে বলা হচ্ছে মহামারী কোভিড, এই কোভিড ভাইরাসের প্যান্ডেমিকের যতটা বৃদ্ধি পেয়েছিল, একই সাথে কিন্তু অর্থনৈতিক কলাপশনটাও তত বেশি বেড়ে গিয়েছিল। অর্থাৎ বিশ্বমন্দার কথা বললে সেটা শুরু হয়েছিল কোভিড-19 এর হাত ধরে, এবং যুক্তরাষ্ট্র যখন প্রথম মানে লিডার্সে তারা যখন ডলার ছাপানো শুরু করে দেয় 2019-20 অর্থ বছরের সময়ে, তখনই কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সূচনা হয়েছিল। আর সেই অর্থনৈতিক মন্দা কিছুটা হলেও গত 2022 সালে কিছুটা কেটে আসার যখন পথে আসলো, তখনই কিন্তু আবার দেখা গেল যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বাধলো 2022 সালে। তো এই প্রেক্ষাপটগুলো, এবং 2023 সালে এসে আমরা দেখেছি যে উত্তেজনা মধ্যপ্রাচ্যে বিভিন্ন সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো এখানে উল্লেখযোগ্য ঘটনা যদি আমরা বলি, 3টি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। আমেরিকার ডলার ছাপানো এবং পরবর্তী সময়ে তাদের সুদের হার বৃদ্ধি করে দেওয়ার মাধ্যমে বাজার থেকে সেই নগদ ডলারগুলোকে তারা তুলে নেওয়ার চেষ্টা করেছে, তাদের অর্থনীতিকে তারা আবার পুনরায় স্টেবল করার চেষ্টা করেছিল। তো এই বৈশ্বিক মন্দা পরিস্থিতির প্রভাব অবশ্যই বাংলাদেশেও রয়েছে, প্রত্যেকটা দেশে এটা প্রভাব রয়েছে। তবে এই প্রভাবের থেকেও স্থানীয়ভাবে দুর্নীতির প্রভাব অনেক বেশি ছিল। অর্থাৎ কোভিড-19 সময়কার যে মন্দা ছিল, সেটি হয়তোবা বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ডলার ছাপানোর কারণে হয়েছিল, এবং সেই প্রভাবটা পরবর্তী সময়ে কিন্তু অন্যান্য দেশগুলোর দুর্নীতিগ্রস্ত সরকারের দ্বারা, যেমন শ্রীলঙ্কার কথা আমরা জানি, শ্রীলঙ্কার সরকারও কিন্তু একইভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে তারপর দেউলিয়া হয়ে দেশ ছাড়া হয়েছিল। ঠিক তদ্রুপভাবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেটি দেখেছি, একই রকম ঘটনা হয়েছিল বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে সেই চাপটা শ্রীলঙ্কার মতো প্রস্ফুটিত হয় নাই, এটারও অনেকগুলো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কারণ রয়েছে। কিন্তু এটার একটা মন্দার একটা প্রভাব বাংলাদেশেও রয়েছে, তবে বাংলাদেশের মন্দার প্রভাবের থেকেও দুর্নীতির প্রভাব অনেক বেশি ছিল বলে অধিকাংশ বিশ্লেষক মনে করেন। জি, ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মুদ্রাস্ফীতির হারের উপর বৈশ্বিক দ্রব্যমূল্যের প্রভাব নিয়ে আপনার মতামত শেয়ার করুন। বাংলাদেশের, আমি ক্লিয়ারলি একটু যদি আবারও বলতেন প্লিজ। জি জি, আমাদের আগামী অর্থ বছরের মুদ্রাস্ফীতির অনুমান নিয়ে এর পূর্বাভাসগুলি কিরকম হতে পারে? আগামী দিনের পূর্বাভাস গুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে তো আপনি অত প্রেডিক্টেবল ওয়েতে বলতে পারবেন না, প্রেডিকশন করাটা অনেক টাফ ব্যাপার। তবে বাংলাদেশের এটা রাজনৈতিক স্থিতিশীলতার উপরে অনেকাংশে নির্ভর করে, বাংলাদেশের আগামী দিনের অর্থনীতি কেমন হবে, কিংবা আমরা পুরোপুরি অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবো কিনা বা কতটুকু সময় লাগবে এটার জন্য, এটা স্পেসিফিক পিরিয়ড কিন্তু এখনই বলা যাচ্ছে না, যেহেতু বাংলাদেশে এখনো পর্যন্ত নির্বাচিত কোনো সরকার ক্ষমতায় নেই। অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে এবং তারা সে অনুযায়ী পরিকল্পনা করে কাজ করছে, কমিশন গঠন করছে। আমরা শুনেছি যে 6টি কমিশনের কথা তারা বলেছেন। এগুলো সবগুলোই কিন্তু রাজনৈতিক সংস্কার কিংবা
দেশের একটা সুষ্ঠু পরিস্থিতি সৃষ্টি করে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু সেটার সাথে সাথে যে আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো কেটে উঠবে এটা এখনো পর্যন্ত নিশ্চিত রূপে বলা যায় না। তবে বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে আশাবাদী, বিশ্লেষকরাও তাদের বিশ্লেষণ তুলে ধরছেন। এখানে সিন্ডিকেটগুলোকে দূর করা, এখানে ঋণ খেলাপির সাথে যারা জড়িত ছিল তাদের মানি লন্ডারিং যারা করেছে, পাচারকৃত অর্থগুলোকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা, এগুলোর উপরে নির্ভর করবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের দক্ষতা এবং তাদের যে দক্ষতার সাথে সাথে তাদের প্রজ্ঞা, তাদের রাজনৈতিক প্রজ্ঞাটাও এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমরা উন্নয়নশীল দেশেও কিন্তু যেতে পারিনি। আমরা উন্নত দেশ হওয়া তো অনেক দূরের কথা। উন্নত দেশগুলো যেভাবে চিন্তা করছে সেই চিন্তাগুলো আমাদের বাংলাদেশে গ্রহণ করা সম্ভব না। বাংলাদেশের মতো করে চিন্তা করতে হবে, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সংকট কিংবা রাজনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব বলে আমরা মনে করছি। জি জি, ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের মুদ্রাস্ফীতি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমাদের অর্থনীতির মুদ্রাস্ফীতি কিভাবে প্রভাবিত করে? মূল্যস্ফীতির বিষয়টা বাংলাদেশে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় একেবারে ফার্স্ট লেভেলে নেই। পাকিস্তান, ভারত এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, এগুলোর তুলনায় বাংলাদেশও কিন্তু একেবারে মানে অনেক বেশি উপরে না, মূল্যস্ফীতি অনেক বেশি নাই, দেশের একটা তুলনামূলক কাছাকাছি আছে, মানে শতকরা 30 থেকে 40 ভাগের মধ্যে। যেমন পাকিস্তানের ক্ষেত্রে 60 to 70% ইনফ্লেশন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, আরো ছাড়িয়ে 300 থেকে 400% ইনফ্লেশনও কিছু কিছু পণ্য বাজারে এবং কিংবা বাজারে দেখা যায়। সে তুলনায় কিন্তু আমরা একেবারে ওই পর্যায়ে যাইনি, কিংবা শ্রীলঙ্কা যে পরিস্থিতি হয়েছিল ওই পর্যায়ে বাংলাদেশের অর্থনীতি না। তো বাংলাদেশের যেটি বড় সমস্যা, বাংলাদেশের উৎপাদন রয়েছে, আমরা দেখেছি যে আমাদের আমদানি হচ্ছে সয়াবিন, মসুরের ডাল, তারপরে হচ্ছে আমাদের আটা, মানে যেই পণ্যগুলো আমাদের আমদানি করতে হয় সেগুলো কিন্তু বিপুল পরিমাণে আমদানি হয়েছে, গত 1 মাসেও কিন্তু হয়েছে, এবং এগুলো কিন্তু অব্যাহত রয়েছে, এগুলো কিন্তু বাধা পায় নাই। অর্থাৎ খাদ্য পণ্য আমদানির ক্ষেত্রে কিন্তু সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে, সরকার, যাতে করে দেশের অভ্যন্তরে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি না পায়। পাশাপাশি আমাদের যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এটাকে সিন্ডিকেট থেকে বের করে আনতে পারলে কিন্তু আমাদের মূল্যস্ফীতির যে দক্ষিণ এশিয়ার অঞ্চলে বা দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলে যে কম্পারেটিভ যে মূল্যস্ফীতির পরিমাণ, সেটা কিন্তু বাংলাদেশে আরো সেফ জোনে থাকে যদি সিন্ডিকেটটাকে তোলা যায়। আর এটা নির্ভর করছে যে আমাদের সরকার কতটুকু একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, বাজার পর্যন্ত হস্তক্ষেপ করতে পারে কিংবা নিয়ন্ত্রণ করতে পারে, মনিটর করতে পারে, সেটার উপরে নির্ভর করবে। জি, ধন্যবাদ। আমাদের ভিউয়ার্স প্রশ্ন করছে, বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিভাবে ভারতের কিছুটা পরিবর্তন নিয়ে প্রভাব রয়েছে, এলসি এর ক্ষেত্রে কিভাবে ভারত অনেক ক্ষেত্রে মিডল ম্যান হিসেবে কাজ করে, এটি নিয়ে একটু যদি সংক্ষেপে ধারণা দিতেন। যে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কি ভারতের কিছুটা নিয়ন্ত্রণ বা প্রভাব রয়েছে? আসলে কোন একটা স্বাধীন সার্বভৌম দেশের বাণিজ্যের উপরে পার্শ্ববর্তী দেশের সরাসরি হস্তক্ষেপ থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশ না, পার্শ্ববর্তী যে কোনো দেশের ক্ষেত্রে বিষয়টা একই রকম। এইখানকার বাজার বা এইখানকার বাজারে কি পণ্য আসবে আর কি পণ্য যাবে সেটার উপরে তো নির্ভর করবে যে লেটার অফ ক্রেডিট সেখানে কত পরিমাণে খোলা হবে নাকি কম খোলা হবে। তো ভারত যেটি সাধারণত করে থাকে বাংলাদেশের, তারা বাংলাদেশের যদি তাদের পছন্দের বা তাদের নিজেদের নিয়ন্ত্রণের কোনো সরকার থাকে, তখন তারা সেটাকে নিয়ন্ত্রণ করে এমন এমন কিছু চুক্তি করে যেগুলোর কারণে বাংলাদেশ তার উৎপাদনও সঠিকভাবে করতে পারে না, আবার একইভাবে আমদানি রপ্তানিটা এলোমেলো ভাবে করে। অর্থাৎ দেখা গেছে যে পণ্যটা বাংলাদেশে এখন আমদানি করার প্রয়োজন নেই, সেই পণ্যটা এখন আমদানি করতে হচ্ছে, কারণ এটার জন্য হয়তো ফরেন পলিসির কারণে অথবা ডিপ্লোম্যাটিক কোনো কারণে সেটা হচ্ছে গিয়ে আমরা পার্শ্ববর্তী দেশের সুবিধার জন্য আমরা সেটা ত্যাগ করছি। এরকম অনেকগুলো খাত রয়েছে, যেমন নাকি চিকিৎসা খাতের আমদানির ক্ষেত্রে যথেষ্ট প্রভাব রয়েছে, যে কারণে বাংলাদেশের মানুষ ভারতের চিকিৎসা নিতে আগ্রহী, কারণ সেখানকার ম্যাটেরিয়ালস কস্ট অনেক কম বাংলাদেশের তুলনায়। তো এখন একই পার্শ্ববর্তী দুটো দেশ কিন্তু দুটো দেশই কিন্তু
ট্রিটমেন্টের জন্য, অর্থাৎ মেডিকেল ম্যাটেরিয়ালস গুলো তারা ইম্পোর্ট করে। এখন বাংলাদেশ ইম্পোর্ট করতে গেলে বাংলাদেশের কাছে খরচ অনেক বেড়ে যায়, কিন্তু ইন্ডিয়া ইম্পোর্ট করে সেটা আরো কম দাম। তাহলে কাজেই বোঝাই যাচ্ছে যে এখানে মূলত যারা এটা ইম্পোর্টের সাথে যে সিন্ডিকেটটা জড়িত রয়েছে তারা মূলত এটাকে নিয়ন্ত্রণ করছে, হস্তক্ষেপ করছে, যার কারণে বাংলাদেশের মানুষ আদত চিকিৎসা সেবায় একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেশি পরিমাণে অর্থ ব্যয় করছে। জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। এভাবে অন্যান্য সেক্টরে সেইভাবে প্রভাব রয়েছে, একেবারেই প্রভাব নেই, তবে সেটা রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করে যে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট বা ইন্টারন্যাশনাল বা রিজিওনাল ট্রেডিং এর ক্ষেত্রে কে কতটুকু প্রভাব ফেলবে, সেটা নির্ভর করে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি কেমন, কোন পর্যায়ে রয়েছে তার উপর। জি, এখন আমাদের সাথে আমাদের লিবারকনের পেজের এক্সিকিউটিভ যুক্ত আছেন। আমরা তার থেকে একটি প্রশ্ন নিব। এখন ইকরারুল মুহিম ভাই, আপনার প্রশ্নটি রাখতে পারেন আমাদের অতিথির কাছে। জি, ধন্যবাদ হাসিম ভাই। আরেকটা আপনার কাছে জানতে চাই, আমাদের ওই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ব্যাপারে গভর্নমেন্ট 9% সুদের হারটা দেওয়ার জন্য বলছে। তো এটা আবার আমাদের বাংলাদেশের গভর্নর উনি বলেছেন যে মূল্যস্ফীতি এর মাধ্যমে 5 থেকে 6% আনা সম্ভব। তো আমার কাছে মনে হয় শুধু এই সুদের হারটা কমাইলে হবে না, 9% আছে অন্যান্য বিষয়ে যেমন উৎপাদন, বিনিয়োগ এগুলো আপনার বাড়াতে হবে। এই বিষয়ে আপনার কি মতামত? আচ্ছা, আপনার প্রশ্নটা কেটে কেটে আসছে আমার কাছে, আমি পুরোটা ক্লিয়ারলি শুনতে পাইনি। আপনি যেটি বলতে চাচ্ছিলেন যে মানে মূল্যস্ফীতিটাকে 5 থেকে 10%-এর মধ্যে নামিয়ে আনা সম্ভব নাকি? জি জি, কিন্তু আমার কাছে মনে হয় আমাদের দেশটা এত উন্নত না যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের মতো, তাহলে আমাদের শুধু এই সুদের হারটা কমাইলে হবে না, মূল্যস্ফীতি কমানোর জন্য সুদের হারটা বাড়াইলে হবে না। আমার কাছে মনে হয় উৎপাদন, বিনিয়োগ সব কিছু আমাদের বাড়াইতে হবে, অন্যান্য উপায়ে আমাদের আচ্ছা, প্রশ্নটা তো জি, আপনার কথা যেহেতু কেটে কেটে আসছে আমি পুরোপুরি শুনতে পাচ্ছি না, আপনি যদি লিখিতভাবে বলতেন ভালো হতো। আমি যেটি বুঝতে পেরেছি আমাদের সুদের হার, আমি যেটি বলছিলাম যে বর্তমান সময়টা যে অর্থনৈতিক যে অবস্থা সেটার উপরে ভিত্তি করে কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রানীতি প্রণয়ন করবে, এটাই স্বাভাবিক। তো মুদ্রানীতির উদ্দেশ্য হচ্ছে কিন্তু বাজারে নগদ অর্থের যে সরবরাহ, নগদ অর্থের যে প্রবাহ, এটাকে নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংকের পলিসি হবে মুদ্রানীতিকে এটাই, মানে বাজারে নগদ অর্থের প্রবাহকে বাড়ানো হবে নাকি কমানো হবে এটার উপরে প্রভাব ফেলা। আর যদি আপনি মূল্যস্ফীতির কথা বলেন, সেটা কিন্তু সুদের হার বাড়ানোর সাথে অত বেশি সম্পৃক্ত, যদি মানে পুরোপুরি বাস্তবায়ন করা যায়। মানে প্রায় ক্ষেত্রে দেখা যায় যে সুদের হার বাড়িয়ে কিন্তু পুরোপুরি বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না। তো কাজে হয়তোবা সরকার, কেন্দ্রীয় ব্যাংক এটাকে একটা পলিসি হিসেবে নিয়েছে, কিন্তু উৎপাদন না বাড়ালে আপনার মূল্যস্ফীতি হ্রাস করানো কিন্তু কোনোভাবেই সম্ভব না। এবং একই সাথে সিন্ডিকেটকে আপনার ভাঙতেই হবে। সিন্ডিকেট যদি না ভাঙা যায় তাহলে কিন্তু আপনাকে মূল্যস্ফীতিকে 5 থেকে 10%-এর মধ্যে আনা সম্ভব না। এবং যেটার কথা প্রায় সবাই বলছে যে 5 থেকে 10%-এর মধ্যে আনা সম্ভব কিনা, এটা আনতে হলে তো আপনাকে উৎপাদনও বাড়াতে হবে, সিন্ডিকেটও ভাঙতে হবে। দুটো যদি একসাথে করা যায় তাহলে কিন্তু অবশ্যই সম্ভব 5 থেকে 10%-এর মধ্যে মূল্যস্ফীতিটা নিয়ে আসা। এবং এটা যেহেতু একটা অ্যানুয়াল বিষয়, একটা বছর শেষে কিন্তু এটার একটা ফলাফল দেখা যাবে। এটা বছরের শুরুতেই আপনি দেখতে পাবেন অথবা মাঝখানেও দেখতে পাবেন, এটা হিসাবটা আসবে বছর শেষে। আমরা হয়তো আগামী অর্থ বছরে গিয়ে দেখতে পাবো যে 2024-25 অর্থ বছরে কি পরিমাণ ইনফ্লেশন হলো এবং সেটা কোন খাতে কেন বৃদ্ধি পেয়েছে কিংবা হ্রাস পেয়েছে, সেটা তখন বোঝা যাবে। তবে সরকারের পলিসির উপরে ডিপেন্ড করে এই ইনফ্লেশনটাও কিন্তু অনেক প্রভাবিত, আমরা জাস্ট এতটুকু বুঝতে পারি। আবার অর্থনীতির অনেকগুলো বিষয় আছে যেটা আপনি বাজার বা বাহ্যিক অর্থনীতির বিষয়গুলো থেকে বা পলিসি থেকে অনুমান করা যায় না। বিশেষ করে যে সকল দেশের অর্থনীতি মিশ্র অর্থনীতির, সে সকল দেশে এটাকে প্রেডিক্ট করা অনেক কঠিন একটা ব্যাপার। যারা কমান্ড ইকোনমিতে আছে অথবা বিশেষ করে আমেরিকার মতো দেশ বা ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে, তারা মাঝে মাঝে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আবার অনেক ক্ষেত্রে বাজারকে ছেড়েও দেয়, একেবারে সোশিয়ালিস্টিক স্টাইলে চালানোর চেষ্টা করে, যেমন চীনে। তো এই চীনে যদিও এখন সেটা কমান্ড হয়ে গেছে, অনেকটা নিয়ন্ত্রিত অর্থনীতি হয়ে গেছে।
নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা হয়ে গেছে। এখন আমাদের এখানে নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা কতটুকু যৌক্তিক কিংবা কতটুকু সম্ভব সহজ সেটা কিন্তু এখন কেউই বলতে পারবে না, কারণ এখানে সক্ষমতার উপরে নির্ভর করে। একটা বাজারকে, একটা দেশের অর্থ বাজার কিংবা মুদ্রা বাজার বলেন, পণ্য বাজার বলেন, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে সরকারের সদিচ্ছা যেমনই জরুরি, তেমনি ভাবে দুর্নীতি গ্রহণ করতে হবে এবং সিন্ডিকেট ভাঙতে হবে। সকল স্তরে সিন্ডিকেট ভাঙতে হবে, তাহলে কিন্তু এই সকল ক্ষেত্রে যেগুলো আপনারা প্রশ্ন করেছেন সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। জি, ধন্যবাদ আপনার আলোচনার জন্য। আমাদের ভিউয়ার্সের মধ্যে আমাদের একজন ভিউয়ার্স প্রশ্ন করছে, ইমরান মাহমুদ ভাই, ডলারের প্রতি চাপ কমানোর জন্য আপনি ডলারের পরিবর্তে আঞ্চলিক মুদ্রার বৈদেশিক বাণিজ্যের কথা উল্লেখ করেছিলেন। এক্ষেত্রে আপনার কাছে কোন মুদ্রা বাণিজ্য করলে বেশি সুবিধাজনক মনে হবে, এ বিষয়ে একটু যদি আমাদের ধারণা দিতেন। জি, ধন্যবাদ জনাব ইমরান মাহমুদ। আমি যেটি বলছিলাম, এটা নির্ভর করবে আমাদের কোন দেশ থেকে বা কোন কারেন্সিতে আমদানিটা বেশি করতে হয় সেটার উপরে নির্ভর করে আমরা এটা করতে পারি। এবং যেই দেশে আমরা রপ্তানি বেশি করি ওই দেশ থেকে কি আমাদের আমদানি করার মতো কোনো পণ্য আছে কিনা তাদের, সেটা আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশ যেহেতু বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিছু কিছু পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল, কিছু কিছু পণ্যের জন্য মধ্যপ্রাচ্যে নির্ভরশীল, আবার কিছু কিছু পণ্যের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে নির্ভরশীল, আবার চীনের সাথে নির্ভরশীলতা আছে, জাপানের সাথে, দক্ষিণ কোরিয়ার সাথে নির্ভরশীলতা আছে। তো কাজে এটা স্পেসিফিক ভাবে আপনি বলতে পারবেন না, এটা চাহিদা অনুযায়ী কথা। বাংলাদেশের যেহেতু বড় একটা অংশের আমদানি হয় ডলারে, সেক্ষেত্রে আমাদের ডলারের উপরে চাপটা বেশি। তবে দক্ষিণাঞ্চলীয় যে বাণিজ্য, সেক্ষেত্রে ভারতের সাথে লেনদেনগুলো রুপিতে হতে পারে, আবার রুপি টাকায় হতে পারে, আবার আমাদের চায়নার সাথে যে লেনদেন আমরা চাইলে আঞ্চলিক মুদ্রায় বাণিজ্য করতে পারি, রাশিয়ার সাথে আঞ্চলিক মুদ্রায় বাণিজ্য করতে পারি। এবং বিগত সময় আমরা দেখেছি এগুলোর জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, কিন্তু এগুলো অতটা ভালোভাবে ফুলফুল্লি বাস্তবায়ন করা সম্ভব হয়। পরবর্তীকালে সরকার হয়তো বা এই বিষয়টাতে হয়তো গুরুত্ব দিতেও পারে। তবে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার মেসেজ আমরা এই পর্যন্ত শুনিনি কোনো পক্ষ থেকে। জি, ধন্যবাদ। আমরা চলে এসেছি আমাদের ওয়েবিনারের আলোচনা শেষ প্রান্তে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার সুন্দর আলোচনার জন্য। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু জি, আলাইকুম। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শ্রমার্থের অর্থনীতির যে লাইভ ওয়েবিনার হয় প্রতি শুক্রবার, অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ। আমাদের প্রত্যাশা থাকবে যে শ্রমার্থের অর্থনীতি এই ওয়েবিনারটা নিয়মিত হবে এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে তাদের অভিজ্ঞতা, তাদের মতামত, পর্যালোচনা শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।